রাজ্যে অমিত শাহ 3 দিনের সফরে রাজ্যে অমিত শাহ সীমান্ত নিরাপত্তা নিয়ে হবে একাধিক বৈঠক। আরো একবার আপনাদের জানাই, রাজ্যে অমিত শাহ 3 দিনের সফরে রাজ্যে অমিত শাহ সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক। জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, আজ সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠকে অমিত শাহ। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, জাতীয় নিরাপত্তা জিরো টলারেন্স, আজ সীমান্তে সুরক্ষা নিয়ে বৈঠকে অমিত শাহ। উত্তরবঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কোন কোন বিষয়ের উপর সব থেকে নজর থাকবে এবং কোন কোন বিষয় নিয়ে আজ আলোচনা হতে পারে, কি বিষয় জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, মূলত সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। যে বৈঠক দুপুর 2টা থেকে উত্তরকন্যায় শুরু হবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চিকেন স্নেক আজকের বৈঠকের আলোচনার অন্যতম বিষয়বস্তু হতে চলেছে। তুমি জানো যে চিকেন স্নেকের জন্য ইতিমধ্যেই আইটিবিপি থেকে শুরু করে বিএসএফ তারা রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিল। আইটিবিপির তরফে 1000 একর, বিএসএফ এর তরফেও কয়েকশো একর জমি চাওয়া হয়েছিল, কারণ তারাও সেখানে স্থায়ীভাবে কিছু পরিকাঠামো গড়ে তুলতে চেয়েছে। তা নিয়ে মনে করা হচ্ছে আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হতে পারে। এছাড়াও চিকেন স্টেক নিয়ে বিএসএফ থেকে শুরু করে আইটিবিপি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা, নিরাপত্তাকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজভর 3টি বৈঠক রয়েছে। একদিকে যেমন তিনি সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন, তেমনি বৈঠক করবেন ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে। তুমি জানো 2024 সাল থেকে গোটা দেশে ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করা শুরু হলেও এই রাজ্যে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা আইন সে অর্থে কার্যকর করা হয়নি। রাজ্যে সরকার পালাবদলের পর তারপর ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়। গত 1 মাসেরও বেশি সময় ধরে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা অক্লান্ত পরিশ্রম করে এই ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার পথ শুরু করেছে। ফলত মনে করা হচ্ছে আজকের যে বৈঠক, সেখানে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যালোচনা করবেন। তৃতীয়ত, আজকের বৈঠকে জন্ম ও মৃত্যু সংশোধনী যে আইন তা নিয়েও পর্যালোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দফায় দফায় উত্তরকন্যায় বৈঠক হবে আজ। অবশ্যই আলোচনার অন্যতম বিষয়বস্তু সীমান্ত সুরক্ষা। একেবারে ধন্যবাদ সোমরাজ। হুঙ্কারি সার পালালেন সিদ্দিকুল্লাহ। বৃহস্পতিবার উস্কানি আর শুক্রবার পলায়ন। প্রশাসন করা হতেই সিদ্দিকুল্লাহর জারিজুরি খতম। রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা আর মসজিদ সরানোর পরিকল্পনার প্রতিবাদে হুঙ্কার। বৃহস্পতিবার 1 কোটি মুসলিম নিয়ে প্রতিবাদের হুঙ্কার। এয়ারপোর্ট চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা। এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গেলেন সিদ্দিকুল্লাহ। বৃহস্পতিবার 1 কোটি মুসলিম নিয়ে প্রতিবাদের হুঙ্কার। कल जुमा है। इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आएंगे। বৃহস্পতিবার হুঙ্কার, শুক্রবার পলায়ন। প্রশাসন করা হতেই সিদ্দিকুল্লাহর জারিজুরি খতম। আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার 4 কোটি মুসলমানের জন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। নেক্সট স্টেপ, এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি। আজকে একটা অন্য রকমের চেহারা দেখা গেল, এটাও বলা যেতে পারে পরিবর্তনের চেহারা। কীরকম চেহারা? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে এয়ারপোর্টের এই যে ভেতরে যে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে দেওয়া বারণ করা হয়েছে জাতীয় সুরক্ষার কারণে, কিন্তু তিনি বলেছিলেন তিনি বেশ লোকজন নিয়ে এসে সেখানে তিনি নামাজ পড়বেন এবং কালো ব্যাচ পড়বেন, আরও নানান প্রোগ্রাম। আমরা কি দেখলাম সকাল থেকে? আমরা এই এয়ারপোর্টের 7 নম্বর গেটের বাইরে আছি। এখানে
বিপুল পুলিশ দেওয়া আছে, সেন্ট্রাল ফোর্সেস, পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর কমিশনারেটের প্রচুর পুলিশ দেখা গেল, এবং তার সাথে সাথে দেখা গেল যে রাস্তাও কোথাও কোনো রকম কোনো আটকানো বা কোনো রকম গাড়িতে গাড়িতে লোক আসা, এই চেহারা কি এই চেহারা এই ছবি কিন্তু ধরা পড়েনি। কেন এই কথাটা বলছি? এই কথাটা এই কারণেই বলছি, কারণ ঠিক 1 বছর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে সভা ডেকেছিল, যদিও সেটা সভা ছিল, কিন্তু তার জন্য গোটা কলকাতা শহর আটকে পড়েছিল, কোনো রকম কোনো বাস গাড়ি যাতায়াত করতে পারেনি, এবং সেটা একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। আর আজকে এই পরিবর্তনের পর যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা ডাক দিয়েছেন, দেখলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তো একেবারে বলা যেতে পারে চলেই গেলেন। তার সঙ্গে যারা আছেন তারা বললেন যে না, উনি এখানে কিছু করবেন না। অর্থাৎ পুলিশ যেভাবে 163 ইম্পোজ করেছে এবং যেভাবে এখানে আজকে সকাল থেকে নজর রেখেছে, রুট মার্চ করেছে, তার থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ইচ্ছে থাকলে সব হয়, আর সেই ইচ্ছেটা থাকার খুব প্রয়োজনীয়তা রয়েছে। রাস্তার একেবারেই ফাঁকা, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি চলে গেছেন, নামাজ এখানে পড়া হবে না। সব থেকে বড় কথা এটা যে এটাও একটা পরিবর্তন। ক্যামেরাম্যান অংশুমান রয়ের সাথে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তাই অগ্রাধিকার। গত 12 জুলাই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি, তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। তৃণমূল জামানাতেও হুঙ্কার সিদ্দিকুল্লাহ। যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, যেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে। আর গত জানুয়ারিতে বেলডাঙ্গায় বিক্ষোভের নামে অশান্তি তাণ্ডব, সেই নিয়ে কি বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আর পালা বদলের পর গত মে মাসে পাক সার্কাসে বিক্ষোভে ধুন্ধুমার, আক্রান্ত হয় পুলিশও। ঘটনার পরই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুলিশের গায়ে হাত দিলে বরদাস্ত নয়, পুলিশকে হাত খুলে অ্যাকশনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। রাষ্ট্র নিরাপত্তার আগে ব্যক্তি বা ধর্ম নয়, রাষ্ট্রের প্রয়োজনে ধর্মীয় স্থান ভেঙেও দেওয়া যেতে পারে।
এয়ারপোর্টে মসজিদ ভাঙা প্রয়োজন, কয়েকজন এটা নিয়ে রাজনীতি করতে চাইছে, মত শিক্ষক কাজী মাসুম আক্তারের। এয়ারপোর্টে যে মসজিদ এত হই হচ্ছে ওটাকে স্থানান্তর করা হচ্ছে। ইসলামে পরিষ্কার বলা আছে, যদি কোনো মসজিদ রাষ্ট্রীয় সুরক্ষা, ব্যক্তি সুরক্ষার অন্তরায় হয়, মানুষের জীবন হচ্ছে কোনো ধর্ম হতে পারে না। কোরআনে পরিষ্কার বলা আছে, তাকে ট্রান্সফার করা যেতে পারে, সরিয়ে দেওয়া যেতে পারে, বা অন্যত কিছু করা যেতে পারে, ভেঙে দেওয়া যেতে পারে প্রয়োজন হলে। তো কলকাতা এয়ারপোর্টে এটা প্রয়োজন। ভারতের সংবিধান ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, তা সংবিধানে মৌলিক অধিকার বলেই স্বীকৃত। সংবিধান অধিকার দিয়েছে নাগরিককে এবং রাষ্ট্রের হাতেও কিছু ক্ষমতা সঁপেছে। কি বলা হয়েছে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে? ভারতের সংবিধান ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, আর তা সংবিধানে মৌলিক অধিকার বলেই স্বীকৃত। সংবিধান অধিকার দিয়েছে নাগরিককে এবং রাষ্ট্রের হাতেও কিছু ক্ষমতা সঁপেছে। কি বলা হয়েছে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে? আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা আমরা দেখালাম আপনাদের। ধর্ম পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানে, তবে এ কথাও বলা হয়েছে ধর্মের নামে এমন কোনো কাজ করা যাবে না যাতে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়। আর এবার নির্দিষ্ট মসজিদে নামাজ পড়তে হবে, এটা গাজোয়ারি মনোভাব, মন্তব্য আইনজীবী ওসমান মল্লিকের। কোনো একটি নির্দিষ্ট মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এটি একটি গাজোয়ারি মনোভাব, এটা ভারতীয় আইন এটাকে স্বীকার করে না। তাছাড়া সুপ্রিম কোর্ট খুব সুস্পষ্টভাবে বলেছে যে রাষ্ট্র যদি মনে করে সে মন্দির, মসজিদ, গির্জা সবগুলোকেই জনস্বার্থে অধিগ্রহণ করতে পারে। এয়ারপোর্ট বা অন্য কোথাও যদি জরুরি প্রয়োজনে মানুষের স্বার্থে, জনস্বার্থে মন্দির, মসজিদ বা গির্জা অধিগ্রহণ করা দরকার হয়, সরকারের সেই ক্ষমতা আছে, সরকার সেটা করতে পারে। সিদ্দিকুল্লাহর ফাঁদে আর পা দিচ্ছেন না মুসলিমরা, ফুরফুরা শরীফের পীরজাদা মন্তব্য তওবা সিদ্দিকীর। বিমানবন্দর চত্বর থেকে মসজিদ সরানো নিয়ে আলোচনার দাবি। ওখানে রানওয়ে আছে, ওখানে যদি সত্যিকারের মানুষের ক্ষতি হয় সেখানে মসজিদটা সরানো হবে না হবে না, সেই সম্পর্কে পশ্চিম বাংলার শিক্ষিত জ্ঞানীগুণী মুসলিম যারা আছে তাদের অন্তত 10-20 জনকে নিয়ে সরকারের বসে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। উনি একটা মুসলমান, সে আগে বেরিয়ে মরণ শাস্তি চাইছে, সেটা যেন না হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের যে গ্রহণযোগ্য ছিল সেইটা একদম তলানিতে চলে গেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফাঁদে আর বাংলার কোনো মুসলিম পা দিতে চাইছে না, চাইবো না। কিছু যেন একটা রহস্য, ডাল মে কুছ কালা হ্যায়। প্রতিবাদ সবসময় গণতান্ত্রিক ভাবে হওয়া উচিত, মসজিদে সরানো নিয়ে বিশৃঙ্খলা উচিত নয়। প্রতিক্রিয়া নওশাদ সিদ্দিকীর। আলোচনার দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়কের। প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক হতে হয়। অহেতুক এটাকে নিয়ে, এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। আর উন্নয়নের কাজে বাধা আর বরদাস্ত করবে না বাংলার মানুষ, তোপ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাজনীতির জায়গায় করা দরকার, কিন্তু ডেভেলপমেন্টের কাজে যদি কেউ বাধা দেয়, যেটা করে এসেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং টিএমসি লাস্ট 15 ইয়ার্স, এগুলো বাংলার মানুষ, আমরা তো কেউ নেই, বাংলার মানুষই বরদাস্ত করবে না। এখন কিন্তু যেভাবে ম্যান্ডেট দিয়েছে বাংলার মানুষ, আর কোনো দিকে তারা তাকাবে না। এখন বাংলার মানুষ শুধু ডেভেলপমেন্ট চাই, কারণ এয়ারপোর্টটা বড় হলে, এয়ারপোর্টের এক্সপ্যানশন হলে একজন হিন্দুরও লাভ হবে, একজন মুসলমানেরও লাভ হবে, একজন খ্রিশ্চানেরও লাভ হবে, একজন শিখেরও লাভ হবে। সুতরাং সিদ্দিকুল্লাহ চৌধুরী কাম আউট অফ ইট, এনাফ, অন্য স্ট্র্যাটেজি নিন। এটা পশ্চিমবঙ্গে কাজ দিচ্ছে না, হচ্ছে না।
মসজিদ সরাতে কেন বাধা দিচ্ছেন সিদ্দিকুল্লাহ? কেন উস্কানি দিচ্ছেন? এর পেছনে কি কোনো বিদেশি ফান্ডিং আছে? প্রশ্ন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের। 2002-তে তখনকার সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন সৈয়দ শাহনাজ হোসেন। তার মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয় যে এই মসজিদটা সরানো দরকার, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার এতে সহযোগিতা করেন না। তখন থেকে শুরু করে আজকে অবধি সিদ্দিকুল্লাহ চৌধুরী গো ধরে বসে আছে। এই ইন্টারেস্টটা কেন, এটা খতিয়ে দেখা দরকার। একটা হাই সিকিউরিটি জোনের মধ্যে একটা মসজিদ আছে, সেখানে লোকে খালি আধার কার্ড দেখিয়ে ঢুকে যাচ্ছে নামাজ পড়তে। এর পেছনে কোনো বিদেশি রাষ্ট্রের কোনো ইন্ধন আছে? টেক অফ এবং ল্যান্ডিং এর সময় একটা ঝুঁকি থেকে যায়। আজকে এটা সম্প্রসারণ হয়ে গেলে বিমান চলাচল অনেক স্মুথ হয়ে যাবে। আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়লে খালি যাত্রীদের সুবিধা হবে তাই নয়, কর্মসংস্থান হবে অনেক। উনি তো বেসিক্যালি ধর্মের দোকান চালান, ধর্ম ব্যবসায়ী। তো আজকে ওনার দোকান যাতে ঠিক করে চলে, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ভাইদের আইন ভাঙার জন্য উস্কানি দেওয়াটা কিন্তু আইনের চোখে অপরাধ। প্রাক্তন তৃণমূল সরকার এসব বরদাস্ত করলেও বিজেপি সরকারের আমলে এসব চলবে না, কড়া প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। দেখুন, সিদ্দিকুল্লাহ সাহেবকে এটুকুই বলবো যে এখন কিন্তু আগের সরকার নেই। এর আগে যখন তসলিমা নাসরিনকে বিতরণ করার জন্য সিদ্দিকুল্লাহ সাহেব এরকম মৌলবাদীদের দল নিয়ে নেমেছিল, তখনকার সরকার কিন্তু আদর করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো লাড্ডু খাওয়ানো হতো, এই সরকার কিন্তু অন্য কিছু খাওয়াবে। তখন কিন্তু পেছনে যদি লাঠির বাড়ি পড়ে তখন কিন্তু আমাদেরকে বলবেন না, আমাদেরকে বলতে আসবেন না। বাবরের সরকার নেই, কড়া প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক সেটাকে রেখে দেওয়া যাবে না। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো, তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হতো। ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, যে কোনো এক জায়গায় গিয়েই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। এটা মনে রাখবেন, যেই যা করছেন, যে এখন আর বাবরের সরকার নেই। প্রতিবাদের নামে গুন্ডামির দিন শেষ, বদলের বাংলায় পুলিশেও বদল। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরই অ্যাকশনে পুলিশ। 17 মে বিক্ষোভের নামে রণক্ষেত্র পার্ক সার্কাস। কিভাবে ডান্ডায় ঠান্ডা করতে হয় বুঝিয়ে দেয় পুলিশ। আসানসোলেও বিক্ষোভের নামে তাণ্ডবে জিরো টলারেন্স। আর এবার বিমানবন্দর চত্বরে সিদ্দিকুল্লাহকেও দম দেখালো পুলিশ। সিদ্দিকুল্লাহকে 1 ইঞ্চি জায়গাও ছাড়লো না পুলিশ। বিমানবন্দরে দুর্বেদ্য ব্যারিকেডে পুলিশের জমায়েতের শুরুতেই প্রতিবাদে শেষ। হুঙ্কারি সার, পুলিশি কড়াকড়িতে পালালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অনশনরত সোনাম ওয়াংচুকে সরালো দিল্লি পুলিশ। দিল্লি হাইকোর্টের নির্দেশে হাসপাতালে ভর্তি। নিট কাণ্ডের প্রতিবাদে টানা অনশনে সোনাম ওয়াংচু। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা 20 দিন অনশনে রয়েছেন। টানা অনশনে ওয়াংচুকে শারীরিক অবস্থার অবনতি। আর এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি যে সোনাম ওয়াংচুকে সরালো দিল্লি পুলিশ। আরো বিস্তারিত জানাবে মৈত্রী, আমাদের সঙ্গে রয়েছে মৈত্রী। যেটা দেখো, ডিসিপি নিউ দিল্লি তিনি যেটা জানিয়েছেন যে সোনাম ওয়াংচুক, যেরকম দিল্লি হাইকোর্টের তরফ থেকেও নির্দেশ ছিল যে সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়মিত পরীক্ষা করতে হবে এবং চিকিৎসকরা সেই পরীক্ষা চালাচ্ছিলেন দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। এবং ডিসিপি নিউ দিল্লি যেটা জানিয়েছেন যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এক্সপার্ট মেডিকেল অ্যাডভাইস দেওয়া হয়েছিল। যেভাবে সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, সেই অবস্থায় দাঁড়িয়ে তাকে এসেনশিয়াল মেডিকেল কেয়ার দেওয়ার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সঙ্গে তিনি এই বিষয়টিও উল্লেখ করেছেন ডিসিপি নিউ দিল্লি যে যন্তর মন্তরের যে জায়গাটি রয়েছে সেটিকে পিসফুলি খালি করে দেওয়ার কথাও ডিসিপি নিউ দিল্লির তরফ থেকে কংগ্রেস জনতা পার্টি এবং যারা প্রোটেস্টাররা ছিলেন তাদের কাছে আবেদন করা হয়েছে। জুমেলা, বেশ, ধন্যবাদ মৈত্রী।
আসছি পরবর্তী খবরে। মহাকাশে মহাবিক্রম, মহাকাশে বিজ্ঞানে নয়া ইতিহাসের টার্গেট। আর আজ স্কাই রুটে বিক্রম 1-এর উৎক্ষেপণ। ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম 1-এ শ্রীহরিকোটা থেকে সকাল 11:30টায় উৎক্ষেপণ। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পরীক্ষামূলক উড়ান। মহাকাশ প্রযুক্তির স্টার্টআপ স্কাই রুট এয়ার স্পেসে উদ্যোগেই তৈরি বিক্রম 1-এর দেশীয় নকশা ও প্রযুক্তিতে তৈরি বিক্রম 1-এর বিক্রম সার্ভাইয়ের সম্মানে নামকরণ পেলেডে থাকছে প্রধানমন্ত্রীর হাতে লেখা পোস্টকার্ড। বন্দে মাতরম লেখা পোস্টকার্ড নিয়েই উড়বে এই বিক্রম 1। প্রথমে 450 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রবেশ, আর তারপর 60 ডিগ্রিতে সর্বোচ্চ 350 কেজির পেলোড স্থাপন। আর পেলোডে থাকছে 3 কিংবদন্তি মহাকাশ বিজ্ঞানীর মূর্তি। সোনা হিরেতে স্মরণ রমন সারভাই কালামকে পেলোডের কসমিক ব্লুমে সোনা হীরের 3 মূর্তি। আর সোনালী অধ্যায়ের অপেক্ষায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশ বিজ্ঞানে নয়া মাইল ফলকের অপেক্ষায় ইসরো। মিশন আগমন সফল হলে মহাকাশ বিজ্ঞানে বেসরকারি খাতে নাম, মহাকাশ বাণিজ্যে বেসরকারি খাতে ঢুকবে ভারতের এই নাম। আর উৎক্ষেপণের আগেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।